অ্যাকচুয়াল ভ্যালুয়েশনের মাধ্যমে লাইফ ফান্ড মেজার করা হয়। বাংলাদেশে প্রফেশনালি অ্যাকচুয়ারির ভীষণ সংকট, যেখানে বাংলাদেশে প্র্যাকটিসিং অ্যাকচুয়ারি নাই। একমাত্র একজন ভদ্রলোক আছেন, তিনি বয়োজ্যেষ্ঠ এবং তার ক্যারিয়ার ব্যাংকার। তারপরেও উনি বাংলাদেশের ইন্স্যুরেন্স যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি আছেন এগুলির ভ্যালুয়েশন করেন। তো সেই ক্ষেত্রে আপনার যে লাইফ ফান্ডটা যে তৈরি মানে যে সারপ্লাস তৈরি করে যে লাইফ ফান্ডটা সে তৈরি করছে, এই লাইফ ফান্ডটা আমাদের আরও মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু অ্যাকচুয়ারি নাই বাংলাদেশে, অ্যাকচুয়ারি লাইফ ফান্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে এতগুলি কোম্পানি আসলে বাংলাদেশে ভায়াবল হয় নাই। কারণ লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডে আপনি যেটা বলছেন কতটুকু পাবলিক, এটা মোটেও পাবলিক না, কারণ এইটা পাবলিককে দেখানো হয় না। এটা সারপ্লাস এটা অ্যাকাউন্টসে আসে না। দেখবেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যে ব্যালেন্স শিট, সেখানে প্রফিট লস নাই, সেখানে কিন্তু আপনার লাইফ ফান্ড কতটুকু ওইটুকু দেখানো হয়, কিন্তু আপনার যে পার শেয়ার ইনকাম কত সেটা দেখানো হয় না। হ্যাঁ, তো যে কারণে এইটা কিন্তু পাবলিক না আপনার এই অ্যাকচুয়াল ইয়েটা। আর সাধারণ পাবলিকেরও অ্যাকচুয়ারি সম্পর্কে ধারণা খুবই কম। এটা না থাকুক সেটা বড় কথা না, বড় কথা হলো যে সে তার পলিসি হোল্ডারকে ঠিকমতো ক্লেম দিতে পারছে, সে রেগুলার বোনাস দিতে পারছে, এইটারই প্রমাণ পাবে যে তার লাইফ ফান্ডটা স্ট্রং আছে। আসলে এখনকার দিনে ইন্টারন্যাশনালি যদি এটাকে আলোচনা করি, লাইফ ফান্ডের চেয়েও এখন চলে গেছে রিস্ক ম্যানেজমেন্ট ফান্ডে, বুঝছেন? সেটা হলো যে সে কতটুকু রিস্ক নিচ্ছে, তার জন্য রিকোয়ার্ড কি ফান্ড তার অ্যাকাউন্টে থাকা দরকার সেইটা মেজার করতে হয়। আবার সলভেন্সি মার্জিনের ব্যাপার আছে। সলভেন্সি মার্জিন এখন কিছুটা পুরান হয়ে গেছে, মানে আপনি কি পরিমাণ রিস্ক নিচ্ছেন সেই পরিমাণ ফান্ড আপনার থাকতে হবে। সলভেন্সি মার্জিনকে বলা হয় 1:1, মানে আপনি যে পরিমাণ ক্লেম দিতে পারবেন সেই পরিমাণ টাকা আপনাকে যদি না থাকে তাহলে আপনি মাইনাসে থাকলেন, তার মানে আপনি লসে আছেন। হ্যাঁ, তাহলে আপনি ডিভিডেন্ডও নিতে পারবেন না। ইন্স্যুরেন্স আইনে বলা হয়েছে 2010-এ সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ছিল যে অ্যাকাউন্টিংটাকে আপনার লাইফ ফান্ড অ্যাকাউন্টিং এবং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং, যেটা বলে আপনার যারা শেয়ার হোল্ডারদের যে মানি, এই দুইটাকে ভাগ করে দিয়ে দুইটা অ্যাকাউন্টে রাখতে বলা হয়েছিল। যারা বিনিয়োগ করছে তারা বছর শেষে যে অ্যাকচুয়াল ভ্যালুয়েশন হলো, সেখানে যে সারপ্লাস হলো, এই সারপ্লাস থেকে সে এটার থেকে প্রাপ্য মাত্র 10%, বাকি 90%ই কিন্তু আপনার পলিসি হোল্ডাররা প্রাপ্য। তাহলে হতো কি, সে এই 10% তার অ্যাকাউন্টে নিয়ে গিয়ে সে আইদার সেখান থেকে ডিভিডেন্ড দিবে এবং বাকি সব খরচ ওখান থেকে মিট করবে, কিন্তু সেটা হচ্ছে না হওয়ার কারণে তারা ওই একই জায়গায় রাখার ফলে সে কিন্তু লাইফ ফান্ডটাকে এনজয় করে বসতেছে, যেটা সে পারে না আসলে। হ্যাঁ, এখন এরপরে যদি আমি আইডিআরের সম্পর্কে বলি, আমি আইডিআরের প্রাক্তন মেম্বার, সেই হিসাবে আমি নিজের থেকেও যেটা ফিল করি যে ফিলোসফি থেকে এটাকে একটা রেগুলেটরি, এটার আগের নাম ছিল চিফ কন্ট্রোলার অফ ইন্স্যুরেন্স, এটা মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে একটা ডিপার্টমেন্ট ছিল, চিফ কন্ট্রোলার অফ ইন্স্যুরেন্স। সেখানে একজন অ্যাডিশনাল সেক্রেটারি চিফ কন্ট্রোলার অফ ইন্স্যুরেন্স হয়ে আসতেন এবং তাদের সীমাবদ্ধতা ছিল কম। 1938-এর ল ইন্স্যুরেন্স অ্যাক্ট দ্বারা এটা পরিচালিত হতো। পরবর্তীতে গত 111-এর সরকারের সময়, তত্ত্বাবধায়ক তারা নতুন করে আইন করেন, কিন্তু তখন সেটা তারা এটা ইমপ্লিমেন্ট করতে পারেন না। এটা 2010 সনের পার্লামেন্ট এটাকে আপনার 11 এবং পার্লামেন্টে আপনার 2010 সনে এটাকে আইন হিসাবে প্রণয়ন করে এবং 2011 সনের 26শে জানুয়ারি চেয়ারম্যানকে নিয়োগের মধ্যে দিয়ে আইডিআরএ গঠিত হয়। যেখানে আজকে তাহলে 11 হলে আজকে 25, তার মানে এই 14 বছরে যে আইডিয়া থেকে এটা তৈরি করা হয়েছিল, এটার নাম দেখেন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। এখন ইন্টারন্যাশনালি রেগুলেটরি অথরিটি বা রেগুলেটরি এইসব কথা কিন্তুগুলি উঠে গেছে, কমে গেছে। এখন সাথে ডেভেলপমেন্ট কথা বলা হচ্ছে, উন্নয়নের কথা বলা হচ্ছে। আপনি দেখবেন এই যে বিডাও কিন্তু আগে ইনভেস্টমেন্ট কমিশন ছিল, বিনিয়োগ বোর্ড ছিল, এখন বিডার নামও কিন্তু বাংলাদেশ
ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, সেই এখানে আইডিআরের দুইটা ভূমিকা, তার 15টা সে কি কাজ করবে 15টা পয়েন্ট আছে এখানে বলা হয়েছে। সে ডেভেলপমেন্টের কাজও যথেষ্ট করবে রেগুলেটরির পাশাপাশি, যদিও প্রাইমারি কাজ তার রেগুলেশন করা হলো কমপ্লায়েন্সের মধ্যে থাকতে হবে সব কোম্পানিগুলিকে। আর কমপ্লায়েন্সে থাকলে এটা সত্য, একটা কোম্পানি কোনোদিনই শেষ হয়ে যাবে না, সে ঠিকই পলিসি হোল্ডারের স্বার্থ, নিজের শেয়ার হোল্ডারের স্বার্থ সে সংরক্ষণ করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে কমপ্লায়েন্সে থাকে না, যে আইনই থাকুক না কেন সে আইনও যদি পরিপালন করে তাতে সে কমপ্লায়েন্সে থাকলে সে এটা রাখতে পারবে। সমস্যাটা হয়েছে যে আপনার ইতিমধ্যে আপনার প্রফেসর সাহেব যেটা বলছেন, আই অ্যাকনলেজ ইট, যে একটা প্রফেশনাল বডি হিসাবে আইডিআরে এখন পর্যন্ত তৈরি হতে পারেন নাই কারণ এখানে নিজস্ব জনবল সৃষ্টি হয় নাই। জনবলের সংক্ষিপ্ত কম আছে, এটা সত্য কথা। এটা আরও আপনি জনবল বেশি নিয়ে আপনি রেগুলেট করবেন, কিন্তু ডেভেলপমেন্টের জন্য কি করছেন? হ্যাঁ, এটার সময় আর হয়েছে কি, এখানে যারা স্থায়ী ধরেন এখানে দুইটা ভাগ, এক হলো অথরিটি 5 জনকে নিয়ে, চেয়ারম্যান এবং 4 জন মেম্বার, আর বাকিরা হলো রেগুলার স্টাফ। এই রেগুলার স্টাফ যখন ডেপুটেশনে আসে তখন সে কিন্তু এটার কোনো স্টেক হোল্ড করে না, তার স্টেক না, বিকজ সে কদিন পরে আবার ট্রান্সফার হয়ে যাবে অন্য মিনিস্ট্রিতে। কিন্তু এখানে নিজস্ব জনবল সৃষ্টি হতে হবে। যেমন আপনি দেখেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে তার নিজস্ব জনবল সৃষ্টি হয়েছে, বাংলাদেশ ব্যাংকে দেখেন তার নিজস্ব জনবল সৃষ্টি হয়েছে, অন্যান্য রেগুলেটরি অথরিটিতে দেখবেন নিজস্ব জনবল সৃষ্টি হয়েছে। যখন নিজস্ব জনবল সৃষ্টি না হওয়ার কারণে প্রফেশনাল পিপল তৈরি হচ্ছে না। সারা পৃথিবীতেই আপনার যে সমস্ত রেগুলেটরি অর্গানাইজেশনগুলি এরকম আছে, তারা তাদের নিজস্ব জনবল দিয়ে কাজ করে এবং তারা বিভিন্ন রকমভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ট্রেনিং পায়, বিভিন্ন রকমের প্রশিক্ষণ পেয়ে তারা এটা সম্পর্কে এক্সপার্ট হয়। এবং এরকম ইন্টারন্যাশনালি অনেকগুলি অর্গানাইজেশন আছে, IAIS আছে, আপনার এশিয়ান অর্গানাইজেশন আছে। সুতরাং আমরা এই দিকেও একটা ফেইলিওর, যে এটাকে একটা প্রফেশনাল রেগুলেটরি বডি হিসাবে সরকার এটাকে প্রতিষ্ঠিত করতে পারে না এখন।